এই জন্য খুবই মনোযোগ দিতে হবে আজকে। আমি যেহেতু বলছি আজকে আমি 4টা অধ্যায়ের মোটামুটি ধারণা দিয়ে দিব। ঠিক আছে, 4টা অধ্যায় সম্বন্ধে তুলনামূলক আলোচনা করব। কাজে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, দেখো তাকে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করছি, জীব জগতের শ্রেণীবিন্যাস করছি। আজকে দেখবো হচ্ছে উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, কারণ আমরা কি উদ্ভিদ বিজ্ঞান করছি। তো বেনথাম এবং হুকার এরা কি করছে, এই উদ্ভিদ জগৎটাকে 2টা উপজগতে ভাগ করছে। উপজগৎ 1, 2। একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামি আর একটা হচ্ছে ফেনেরোগ্যামি। হ্যাঁ, মনে রাখতে পারো হচ্ছে ফেনেরো। আচ্ছা, পেজটা আরেকটু বড় করি। ফেনেরো শব্দটার অর্থ হচ্ছে স্ববীজী, আর ক্রিপ্টোগ্যামি এগুলো হচ্ছে বীজহীন। তোমাদের আরো পরিচিত নাম হচ্ছে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। এগুলো তোমরা শুনছো, হ্যাঁ, আমরা বরাবরই শুনি। আচ্ছা, সপুষ্পক যারা তাদের হয় ফুল হয়, আর অপুষ্পক তাদের কি হয়, ফুল হয় না। তাহলে ফুল না হইলে অবশ্যই ফল হবে না, ফল না হইলে কি হবে না, ফলের ভিতরে বীজ থাকে। হ্যাঁ, বিচি বলি যেটা আমরা, আমের আটি। ঠিক আছে, এগুলোও হবে না। তাহলে এই পুরো উদ্ভিদ জগৎটাকে আমরা 2টা উপজগতে ভাগ করি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া, একটা হচ্ছে ফেনেরোগ্যামিয়া। আচ্ছা, তাহলে ক্রিপ্টোগ্যামির বৈশিষ্ট্য কি? ফুল এবং বীজ হয় না, অপুষ্পক। আর কি, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই যে স্পোর, হ্যাঁ, এটা মনে রাখি, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এই স্পোর এরপরে আমরা বহু জায়গায় পাবো। আর ফেনেরোগ্যামাস, ফেনেরোগ্যামস, ফ দিয়ে ফেনেরো, ফ দিয়ে ফুল। তাহলে এদের কি হয়, ফুল হয়। ফুল হইলে কি হবে, বীজ হবে, বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। আচ্ছা, এখন এই যে অপুষ্পক বা যাদের ফুল হয় না, তাদের আবার আমরা কিছু ভাগে ভাগ করতে পারি। এই যে দেখো, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই 3টা বিভাগে ভাগ করতে পারি। থ্যালোফাইটা কি? থ্যালোফাইটা শব্দটা আসছে থ্যালাস থেকে। কোনো ধারণা আছে থ্যালাস কি? আচ্ছা, না থাকলেও বলবো একটু, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, থ্যালাস শব্দটার অর্থ হচ্ছে এরা থ্যালয়েড। থ্যালয়েড কি? থ্যালয়েড মানে হচ্ছে এদের কোনো সুনির্দিষ্ট গঠন থাকবে না। ঠিক আছে, সুনির্দিষ্ট গঠন উদ্ভিদের ক্ষেত্রে কি? আমরা জানি উদ্ভিদের সুনির্দিষ্ট গঠন হচ্ছে উদ্ভিদের মূল থাকে, তার কাণ্ড থাকে, পাতা থাকে। কিন্তু এই যে থ্যালয়েড যারা, থ্যালোফাইটার অন্তর্ভুক্ত যারা, এদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা কিছু থাকবে না। ঠিক আছে। আচ্ছা, এগুলো কোন ধরনের উদ্ভিদ? তোমরা শৈবাল ছত্রাকের কথা তো, শৈবাল তো অবশ্যই দেখছো। হ্যাঁ, শৈবাল কি সবুজ রঙের হয়, অনেক সময় কি হয়, কোনো কিছু গায়ে লাগে থাকে। ঠিক আছে, সেটা কি কি মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়? জানা তো, এমনিতে একটা লেয়ারের মতো ছড়ায় থাকে। অথবা ছত্রাকের কথা চিন্তা করো, ব্যাঙের ছাতা যেরকম আমরা পরে থাকতে দেখি যেখানে সেখানে। হ্যাঁ, এগুলোর কি মূল আছে, কাণ্ড আছে, পাতা আছে? নাই তো এরকম কিছু। এগুলো হচ্ছে থ্যালোফাইটার অন্তর্গত। এই দেখো নিচে বলছে শৈবাল এবং ছত্রাক। তারপরে এই যে ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা, এই যে ক্রিপ্টোগ্যামাসের অন্তর্ভুক্ত থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এদের মধ্যে অনুন্নত হচ্ছে থ্যালোফাইটা। যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলোই এমসিকিউ তে ডিরেক্ট আসে। ঠিক আছে, অনুন্নত হচ্ছে থ্যালোফাইটা আর উন্নত হচ্ছে টেরিডোফাইটা। তাহলে ক্রিপ্টোগ্যামাসের সবাই মনে রাখতে হবে এরা অপুষ্প। তাহলে ক্রিপ্টোগ্যামাসের মধ্যে লোয়ার অর্ডারের থ্যালোফাইটা বা নিম্ন শ্রেণীর থ্যালোফাইটা এবং উচ্চ শ্রেণীর টেরিডোফাইটা, এদের মধ্যে সংযোগ স্থাপন করে ব্রায়োফাইটা। কিভাবে সংযোগ স্থাপন করে? টেরিডোফাইটার বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এই যে আমরা যে সপুষ্পক উদ্ভিদ দেখি, মানে কি তাদের ফুল হয়, ফল হয়, বীজ হয়। ঠিক আছে, এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আছে টেরিডোফাইট। টেরিডোফাইটেই কিন্তু সর্বপ্রথম কি পাওয়া যাবে, মূল, কাণ্ড, পাতা, এগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তার মানে এরা থ্যালাস টাইপের হবে না, এটা উন্নত বৈশিষ্ট্য টেরিডোফাইট। তাহলে যদি বলে যে লোয়ার ক্রিপ্টোগ্যামস অপুষ্পক এবং হায়ার ফেনেরোগ্যামস, এদের মধ্যে সংযোগ স্থাপন করে কে? উত্তর হবে টেরিডোফাইটা। ঠিক আছে,
নিম্ন শ্রেণীর ক্রিপ্টোগ্যামিয়া আর উচ্চ শ্রেণীর ফেনেরোগ্যামিয়া, এদের মধ্যে সংযোগ স্থাপনকারী বিভাগ কোনটি? তখন উত্তর হবে টেরিডোফাইট। আর যদি বলে যে থ্যালোফাইটা এবং টেরিডোফাইটা, এদের মধ্যে সংযোগ স্থাপন করে কারা? ব্রায়োফাইট। তাহলে টেরিডোফাইটের মধ্যে বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটা আমি বললামই, এরা কি উন্নত উদ্ভিদের মতো, এদের মূল থাকে, কাণ্ড থাকে, পাতা থাকে। তারপর আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু ডেভেলপ করে। ভাস্কুলার টিস্যু কি? জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে টেরিডোফাইটের মধ্যে সর্বপ্রথম এই ভাস্কুলার টিস্যু গুলো পাওয়া যায়। ঠিক আছে, ভাস্কুলার টিস্যু পাওয়া যায়, জাইলেম, ফ্লোয়েম পাওয়া যায়। এগুলো এর আগে থ্যালোফাইটা, ব্রায়োফাইটাতে পাওয়া যায়। এটা একটা উন্নত বৈশিষ্ট্য। তারপরে আমরা যদি আসি হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি বোঝো না? বোঝো না হ্যাপ্লয়েড ডিপ্লয়েড কি? এক প্রস্থ ক্রোমোজোম, সংখ্যক ক্রোমোজোম। আচ্ছা, তো ডিপ্লয়েড হলো দ্বিপ্রস্থক। কোনো একটা জীবের জীবদ্দশা তুমি বেঁচে আছো, তুমি কোন ধরনের জীব বলো তো, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। ঠিক আছে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। মানে হচ্ছে জীবের জীবদ্দশায় তার প্রত্যেকটা কোষের ক্রোমোসোম সংখ্যা হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড, এটার উপর ভিত্তি করে নির্ধারিত হয় জীবটা হচ্ছে কি উন্নত শ্রেণী বা অনুন্নত শ্রেণী। এই যে টেরিডোফাইটের আগ পর্যন্ত যারা আছে, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, হ্যাঁ, এর আগে ভাইরাস ব্যাকটেরিয়া ছিল, এরা সবাই কিন্তু হচ্ছে হ্যাপ্লয়েড। ঠিক আছে, এবং এরপর থেকে ডিপ্লয়েড অবস্থা শুরু হবে হচ্ছে টেরিডোফাইট। হ্যাঁ, টুয়াইসেন। ঠিক আছে, এরপরে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরা সবাই হচ্ছে কি ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে এইটা আরেকটা উন্নত বৈশিষ্ট্য। তাহলে আমরা কি কি উন্নত বৈশিষ্ট্য পাইলাম টেরিডোফাইটের মধ্যে? এক নম্বর হচ্ছে টেরিডোফাইট থ্যালয়েড নয়, এদের মূল কাণ্ড পাতায় পৃথক করা যায়, এক নম্বর বৈশিষ্ট্য। তারপরে এদের ভাস্কুলার টিস্যু আছে। হ্যাঁ, ভাস্কুলার টিস্যু কি? এদের হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে এদের ভাস্কুলার টিস্যু আছে। ভাস্কুলার টিস্যু মানে কি? পরিবহন টিস্যু বুঝছো, মানে জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু। ঠিক আছে, এটা একটা উন্নত বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা কি বললাম, এখান থেকে ডিপ্লয়েড অবস্থা শুরু হয়। আচ্ছা, ডিটেইলসে বল। এরপরে এখন আসো, তাহলে থ্যালয়েডের বৈশিষ্ট্য কি কি ছিল? মূলকাণ্ড পাতায় পৃথকযোগ্য নয়, এটা থ্যালোফাইটা, ব্রায়োফাইটার কমন বৈশিষ্ট্য, কারণ এটা উভয়ই থ্যালয়েড। আমরা জানি উন্নত শুরু হচ্ছে টেরিডোফাইট থেকে। ঠিক আছে, তারপরে এখানে ভ্রূণ তৈরি হয় না। ভ্রূণ কি? ভ্রূণ হচ্ছে একটা জাইগোট। আমরা জানি নিষেকের ফলে একটা মেল এবং ফিমেল গ্যামেটের ফিউশনের ফলে কি তৈরি হয়? জাইগোট। এই জাইগোট থেকে পরবর্তীতে বহুকোষী ভ্রূণ তৈরি হয়। তুমি যদি মানুষের ফিটাসের ছবি দেখছো, তাহলে এটা বুঝতে পারবা। হ্যাঁ, এটা ছোটতে একটা বাচ্চা এরকম থাকে, হ্যাঁ, পেঁচানো, তারপরে ধীরে ধীরে বড় হয়, হাত পা হয়। এই স্টেজ গুলোকে বলা হচ্ছে ভ্রূণ তৈরি। ঠিক আছে, এরকম তৈরি হবে না এদের ক্ষেত্রে, থ্যালোফাইট। এটা পরবর্তীতে ব্রায়োফাইট থেকে স্টার্ট হয়, এদের ক্ষেত্রেও হয়। তাহলে ভ্রূণ তৈরি শুরু হয় হচ্ছে ব্রায়োফাইট থেকে। ভাস্কুলার টিস্যু নাই, ভাস্কুলার টিস্যু নাই, এগুলো কমন বৈশিষ্ট্য আমরা জানি, কারণ এগুলো শুরু হয় টেরিডোফাইট থেকে। তাহলে তোমরা শুরুতে পয়েন্ট করবে টেরিডোফাইট। টেরিডোফাইটে কোনগুলো হয়? সেগুলো হয় না হচ্ছে থ্যালোফাইট, ব্রায়োফাইট। ব্রায়োফাইট আর থ্যালোফাইটের মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য কি? এদের ভ্রূণ সৃষ্টি হয়, আর থ্যালোফাইটাদের ভ্রূণ সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম টেরিডোফাইট পর্যন্ত আমরা পাইলাম যে এরা হচ্ছে ডিপ্লয়েড, এদের ভাস্কুলার টিস্যু আছে, মানে জাইলেম, ফ্লোয়েম আছে, এবং এদের দেহ মূলকাণ্ড পাতায় পৃথকযোগ্য। এখন পর্যন্ত কিন্তু এদের ফুল হয় নাই, অথবা বীজ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে বীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি, এটা যৌন প্রজনন না অযৌন প্রজনন? একটু বুদ্ধি কাটায় বলো তো, বলতে পারো কিনা? পারবা? আবার শোনো কোশ্চেন। বীজের মাধ্যমে জি বংশবৃদ্ধি, ভাই, আরেকবার বলুন। বীজের মাধ্যমে বংশবৃদ্ধি, এটা যৌন প্রজনন না অযৌন প্রজনন হবে? মানে এক কথায় বিচি থেকে যে গাছ হয়, সেটার কথা বলছি। যৌন প্রজনন। যৌন প্রজনন। ভাইয়া যৌন। কেন?
ঠিক আছে, যৌন প্রজননই হবে। কেন? গর্ভাশয়ে পরাগরেণু গিয়ে ওখানে বীজের সৃষ্টি হয়। গর্ভাশয়ে। আচ্ছা ঠিক আছে, আরো ভালো তোমরা জানতে পারবে টিস্যু টিস্যু তন্ত্র পড়ার সময়। হ্যাঁ, উদ্ভিদ প্রজনন পড়ার সময় এটা নিয়ে বলবা। তো এখানে ব্যাপার হচ্ছে যখন নিষেক হয়, হ্যাঁ, একটা মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের ফিউশন হয়, তখন গর্ভাশয়ের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি হয়, ওই গর্ভাশয়টা এই উদ্দীপনার ফলে ফলে পরিণত হয়। ঠিক আছে, গর্ভাশয় ফলে পরিণত হয়। ঠিক আছে, আর যে ডিম্বক থাকে, ডিম্বাণু থাকে, হ্যাঁ, এইটা পরিণত হয় বীজ। ঠিক আছে, এখন আমি বললাম যে গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয় হয় ফল, ফলের ভিতরে থাকে কি? বীজ। মনোযোগ দাও, তাই না? মনে করো যে আম একটা ফল, ফলের ভিতরে আমের আটি হচ্ছে বীজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে গর্ভাশয় হয় ফল, তারপরে এর ভিতরে হয় বীজ। এখন যদি গর্ভাশয় না থাকে তাহলে কি ফল হবে? হবে কি সম্ভব? না ভাইয়া। হবে না। না ভাইয়া। কিন্তু গর্ভাশয় না থাকলেও কিন্তু যৌন প্রজনন ঘটতে পারে। তার মানে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন হইতে পারে। স্ত্রী গ্যামেটই হচ্ছে ডিম্বাণু। হ্যাঁ, ডিম্বাণু থাকে ডিম্বকের মধ্যে। তাহলে ডিম্বাণু বা ডিম্বক কিন্তু থাকতেছে। আর আমরা বললাম বীজ হয় কি? ডিম্বক বীজে পরিণত হয়। ডিম্বক হয় বীজে। এখন এই ডিম্বকটা গর্ভাশয়ের ভিতরে থাকতে পারে যদি গর্ভাশয় থাকে, আর যদি গর্ভাশয় না থাকে তারপরেও কিন্তু ডিম্বক থাকতে পারে। হ্যাঁ, তাহলে কিভাবে থাকবে? গর্ভাশয় থাকলে এটা গর্ভাশয়ের ভিতরে লুকানো অবস্থায় থাকবে, এরকম দেখছো তোমরা স্ত্রীস্তবক, এর ভিতরে এভাবে প্লাসেন্টা তৈরি হয়। হ্যাঁ, মাথায় এভাবে গর্ভমুণ্ড তৈরি হয়। আর এর দুই পাশে, এটাকে বলে অমরা। মানুষের অমরা আর উদ্ভিদের অমরার মধ্যে পার্থক্য আছে। এইভাবে উভয় পাশে তৈরি হয় হচ্ছে ডিম্ব। ঠিক আছে, এটা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে। আর নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হবে? এইভাবে উন্মুক্ত থাকবে, এই মাথায় থাকবে হচ্ছে ডিম্ব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ডিম্বক থাকে কাজেই বীজ সৃষ্টি হবে, কিন্তু যেহেতু গর্ভাশয় থাকে না এজন্য ফল সৃষ্টি হবে। তার মানে যে বীজটা থাকবে এই বীজটা নগ্ন অবস্থায় বা উন্মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে নগ্ন বীজ। ঠিক আছে, আর যাদের ক্ষেত্রে গর্ভাশয় থাকে, ফল তৈরি হয়, গর্ভাশয় থাকে, গর্ভাশয়টা নিষেকের পরে যে উদ্দীপনার সৃষ্টি হয় এটা দিয়ে তৈরি হয় ফল। ফল তৈরি হইলে ফলের ভিতরে থাকে বীজ, তার মানে বীজটা আবৃত অবস্থায় থাকে। এদেরকে আমরা বলি হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃত বীজি। আবৃত বীজি। আর যাদের ক্ষেত্রে গর্ভাশয় থাকে না, তার মানে গর্ভাশয় ফলে পরিণত হবে না, বীজ ব্যক্ত বা মুক্ত অবস্থায় থাকে, এদেরকে আমরা বলি নগ্ন বীজি। কি? নগ্ন বীজি। নগ্ন বীজি মানে বীজ নগ্ন অবস্থায় বা ব্যক্ত অবস্থায় বা উন্মুক্ত অবস্থায় থাকে। ঠিক আছে, আর ভাস্কুলার টিস্যু আছে, আমরা জানি এটা কমন বৈশিষ্ট্য, কারণ এটা টেরিডোফাইট থেকে স্টার্ট হয়েছে। আর টেরিডোফাইটের থেকে অবশ্যই জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম কি উচ্চ শ্রেণী। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু হচ্ছে সামারাইজ করি আবার, বেনথাম এবং হুকার্ট কি বলছেন? এরা পুরো উদ্ভিদ জগৎটাকে দুইটা ভাগে ভাগ করছেন, যাদের ফুল হয়, যাদের ফুল হয় না। যাদের ফুল হয় তাদেরকে বলা হচ্ছে ফেনিরোগ্যামাস, ফুল হয়। যাদের ফুল হয় না তাদের বলা হচ্ছে ক্রিপ্টোগ্যামাস। ঠিক আছে, এই ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আবার লোয়ার ক্লাস আছে, হায়ার ক্লাস আছে। যাদের ফুল হয় না, অপুষ্পক, লোয়ার ক্রিপ্টোগ্যামাস কারা? হ্যালোফাইটা। হায়ার ক্রিপ্টোগ্যামাস কারা? টেরিডোফাইটা। এদের মধ্যে সেতু বন্ধন স্থাপন করে কে? ব্রায়োফাইটা। তারপরে অপুষ্পক এবং পুষ্পক, এদের মধ্যে সেতু বন্ধন স্থাপন করে কে? টেরিডোফাইটা। ঠিক আছে, হ্যালোফাইটার বৈশিষ্ট্য কি? এরা অবশ্যই থ্যালাস টাইপের হবে, মানে মূলকাণ্ড পাতায় পৃথক করা যাবে না। উন্নত শ্রেণীর হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার বৈশিষ্ট্য কি? টেরিডোফাইটার বৈশিষ্ট্য হচ্ছে এদের ক্ষেত্রে সর্বপ্রথম ডিপ্লয়েড অবস্থা প্রাপ্ত হবে,
ভাস্কুলার টিস্যু তন্ত্র পাওয়া যাবে এবং এরা থ্যালাস টাইপের হবে না, মানে এদের মূল কাণ্ড পাতায় পৃথক করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে তার আগে থ্যালোফাইটা ব্রায়োফাইটা উভয়ই হবে থ্যালয়েড টাইপের। হ্যাঁ, কারো ক্ষেত্রেই ভাস্কুলার টিস্যু থাকবে না। ঠিক আছে, এরা সবাই হবে হ্যাপ্লয়েড। একটা পার্থক্য আছে, এদের ভ্রূণ সৃষ্টি হয়, এদের ভ্রূণ সৃষ্টি হয় না। ঠিক আছে, থ্যালোফাইটা ব্রায়োফাইটার মধ্যে পার্থক্য। এরপরে আসো ফেনেরোগ্যামস, মানে ফুল হয়। এখন ফুল হইলেই হইল না, ফুলের মধ্যে আমরা জানি স্ত্রীস্তবক থাকে। স্ত্রীস্তবকের তিনটা পার্ট, নিচের দিকে গর্ভাশয়, তারপরে গর্ভদণ্ড, উপরের দিকে গর্ভমুণ্ড। যাদের ক্ষেত্রে এই গর্ভাশয় থাকে এবং পরিস্ফুটনের সময় কি হয়, গর্ভাশয়ের ভিতরে ডিম্বক তৈরি হয় এবং বীজ তৈরি হয়। এবং নিষেক হইলে কি হয়, নিষেকের চিত্রটা তোমাদের মনে আছে কিনা জানি না, অনেকটা এরকম ছিল চিত্রটা। এখানে একটু দেখো, এই যে এরকম ছিল, উপরের দিকে একটা গর্ভমুণ্ড ছিল, এই যে এরকম একটা নলের মতো অংশ ছিল, আর এরকম গোড়ার দিকে ছিল একটা ডিম্ব। ঠিক আছে, এই যে এইখানে ছিল নিচের দিকে তিনটা কোষ, মনে আছে হালকা পাতলা, উপরের দিকে ছিল তিনটা কোষ, আর মাঝখানে ছিল সেকেন্ডারি নিউক্লিয়াস। এইখানে এসে তোমার পরাগ রেণুগুলো পড়তো, এগুলো কি পরাগ রেণু। পরাগ রেণু, এই পরাগ রেণুগুলো পোলেন টিউবের সৃষ্টি করতো, পোলেন টিউব বা পরাগ নালী। এই পরাগ নালীগুলো ভিতর দিয়ে এসে এখানে মাইক্রোপাইল এই জায়গাটাকে বলে, বা এইখানে একটা রন্ধ্র থাকে, এটাকে বলা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ঠিক আছে, এই মাইক্রোপাইল দিয়ে ভিতরে ঢোকে এবং এই যে এই রাস্তাটা এরা আসে, এর গা বেয়ে বেয়ে এই জায়গাটা আসার সময় এই প্রত্যেকটা পরাগরেণু থেকে দুইটা, সামনের দিকে একটা নিউক্লিয়াস থাকে, নালী নিউক্লিয়াস বলে, আর পিছনের দিকে জনন নিউক্লিয়াস বলে। এই নালী নিউক্লিয়াসটা রাস্তা দেখায় নিয়ে আসে এবং এরপরে পিছনের দিকে যে জনন নিউক্লিয়াসটা আছে, এই জনন নিউক্লিয়াসটা কি করে, এটা বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুইটা পরাগরেণু তৈরি করে। যখন নিষেক হয় তখন এই সেকেন্ডারি নিউক্লিয়াস এটা ডিপ্লয়েড, আর বাকি সব কোষ হ্যাপ্লয়েড। এখানে মাঝখানের যে কোষটা আছে এটাকে বলা হয় কি, ডিম্বাণু। আর পাশের দুইটা কোষ এগুলো হচ্ছে সহকারী কোষ। এই পাশের কোষগুলোকে বলে প্রতিপাদ কোষ, বিপরীত দিকে। এই তিনটা মিলে গঠন করে এগ অ্যাপারেটাস, মনে করাই দিচ্ছি জাস্ট। তো কি হয়, এই দুইটা পরাগরেণুর একটা মিলিত হয় সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, টুয়াইস এন প্লাস এন সমান সমান এই যে থ্রাইসেন গঠন করে, আর একটা মিলিত হয় হচ্ছে এই যে ডিম্বাণুর সাথে, মিলিত হয় কি করে এন প্লাস এন সমান সমান টুয়াইস এন, এটা হচ্ছে জাইগোট। ঠিক আছে, আর এই যে থ্রাইসেন এটা গঠন করে হচ্ছে শস্য। শস্য পড়ো নাই, আমরা যে শস্য দানা বলি, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া পড়ছি। গম, ঠিক আছে, এগুলা। আর এই যে জাইগোট গঠন হইলো, এই যে পুরা গঠনটা, এটা হচ্ছে তোমার ডিম্বক। ঠিক আছে, এই ডিম্বকটা হবে ফল। এর ভিতরে এই যে ডিম্বাণুটা নিষিক্ত হইলো, হ্যাঁ, আচ্ছা সরি, একটু ভুল বললাম, এই যে পুরো গর্ভাশয়টা, এই পুরো গর্ভাশয়টা হবে হচ্ছে ফলে, তার ভিতরে এই যে ডিম্বক, এই ডিম্বক হবে বীজ। ঠিক আছে, আর এই যে এটা হবে শস্যে পরিণত। ঠিক আছে, তার মানে যদি গর্ভাশয় থাকে এরকম, তাহলে তাদের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি, ফল পাবো, মানে বীজটা ফলের ভিতরে থাকবে এরকম। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে আবৃত বীজ। আর যাদের ক্ষেত্রে গর্ভাশয় এরকম থাকবে না, তাদের ক্ষেত্রে কি উন্মুক্ত অবস্থায় থাকবে, কিন্তু তারপরেও তাদের কি ফুল আছে। যেহেতু তাদের ফুল আছে এই জন্য তাদেরকে আমরা ফেনেরোগামসে রাখতেছি, কিন্তু যেহেতু তাদের গর্ভাশয় হয় না এই জন্য তাদেরকে আমরা জিমনোস্পার্মে রাখতেছি। ঠিক আছে, নগ্ন বীচিতে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি আমাদের পড়ার শেষ এগুলা। আর একটা ছোট জিনিস, এই যে যাদের ক্ষেত্রে তোমার ফুল হয়, বীজ হয়, তাদেরও আবার আমরা দুইটা ক্লাসে ভাগ করতে পারি। আমের আটিটা, আমের আটি দিয়ে বাঁশি বাজা বানাইছো কেউ কখনো? হ্যাঁ ভাইয়া। কিভাবে বানায়?
শিখাও, আমিও বানাবো এবার, আমার সিজন চলে এসছে। আমরা একভাবে বানাইতাম, এটা হচ্ছে ওই যে তোমার আটিটা ভেঙে যখন হচ্ছে চারা বের হয়, আটিটা ভেঙে হ্যাঁ এটাকে হ্যাঁ দুইটা কম্পার্টমেন্ট পাওয়া যায় ভাগ করে। হ্যাঁ, ওটার ভিতরে একটা কচি পাতা দিয়ে ফু দিলে বাজে। ঠিক আছে, এভাবে আমরা একটা বানাইতাম। আর এর থেকে অন্য কোনো প্রসিডিউর আমার জানা নেই, জানলে বলবো। এইটা এক আরো কথা তো। অনেকই আছে ভাইয়া। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার ওই বাইরের আটিটা ভেঙে ভিতরের নরম অংশটা, ওটা দুইটা ভাগ থাকে। দুইটা ভাগ থাকে তো, এটা দেখছো তো, ভিতরের আটিটার ভিতরে নরম যে হ্যাঁ অংশটা ভাইয়া, থাকে, দুইটা ভাগ থাকে। এটার দুইটা ভাগ থাকে। অথবা যদি কচি আম কেউ ঝালাই খাও তাহলে দেখবে দুইটা ভাগ থাকে। তারপরে সুপারি অথবা নারিকেল, সুপারি অথবা নারিকেল কি এভাবে ভাগ করা যায় দুইটা ভাগে? নারিকেল কি করে ফাটায় ফেলে না ডিরেক্ট? হ্যাঁ ভাইয়া। এটা তো করা যায় না। হ্যাঁ, তাহলে কি এই যে ফলগুলোর মধ্যে আবার ভাগ আছে, কিছু ফলে দেখবা বীজটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, এইসবের আবার বৈশিষ্ট্য আছে। এখান থেকে যখন প্রথম পাতা বের হয় তখন দেখবে যে দুইটা পাতা বের হয়। ঠিক আছে, তারপরে ধীরে 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 গাছটা বাড়ে। হুম, একটা ধাঁধা বলবো শেষে, উত্তর দিয়ে সমস্যা। তাহলে এদেরকে আমরা দেখলে মোটামুটি দুই ভাগ পাই, একটা হচ্ছে কি দ্বিবীজপত্রী, ভ্রূণে বীজপত্র থাকে দুইটা, আর একটা হচ্ছে ভ্রূণে বীজপত্র থাকে একটা। আচ্ছা, এই দুইটা ভাগে পাইলাম। তাহলে এটা কারা? অবশ্যই অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃত বীজী। আর বীজ থাকলে তবেই না বীজপত্রের হিসাব হবে। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে কি হবে, ওই যে বীজপত্র সংখ্যার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা গেছে। হ্যাঁ, এটা হচ্ছে মনোকোট এবং ডাইকোট বলে। মনোকোট যারা তারা হচ্ছে একবীজপত্রী, আর ডাইকোট যারা তারা হচ্ছে দ্বিবীজপত্রী। ঠিক আছে। আচ্ছা, এই যে ধানের উদাহরণ বললাম, তারপরে নারকেল, সুপারি, তারপরে আম হচ্ছে দ্বিবীজপত্রী উদাহরণ। ঠিক আছে, মোটামুটি আমাদের বেসিক পড়া শেষ। এখন বৈশিষ্ট্যগুলো কি রিডিং করো। ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য আমরা জানি, এটা লাগবে না। জীব রাসায়নিক বৈশিষ্ট্য, এই যে কি কি জীবের বৈশিষ্ট্য ছিল, একটা হচ্ছে রেপ্লিকেশন, মিউটেশন, সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, ভাইরাসের জনন, এই মোটামুটি জীবীয় বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি কি পাইছিলাম? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কোষ পাইছি, এককোষী জীব। এই যে দেখো, এককোষী জীব ব্যাকটেরিয়া। তারপরে ব্যাকটেরিয়াকে আদিকেন্দ্রিক, সত্তরের রাইবোজোম, এটা অনুন্নত বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ছিল, এটা কি অনুন্নত বৈশিষ্ট্য একটা। হ্যাঁ, এবং এটা উদ্ভিদের সাথে মিল সম্পন্ন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, আর বাকিগুলো তেমন লাগবে না। এরপরে দেখো ছত্রাকের বৈশিষ্ট্য, এদের থেকে একটু উন্নত হচ্ছে ছত্রাক। ঠিক আছে, একটু উন্নত। তারপরেও এটা কি থ্যালোফাইটের অন্তর্ভুক্ত অবশ্যই, কারণ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ছত্রাক দেখলেই আমরা জানি যে এটা হয় সাদা। ঠিক আছে, শৈবালগুলো একটু উন্নত ছত্রাকের থেকে, কারণ কি এদের মধ্যে সালোক সংশ্লেষণ করার ধর্ম থাকে বা গুণ থাকে। তাহলে ছত্রাকের মধ্যে এরা একটু উন্নত কি হবে, এরা ব্যাকটেরিয়া থেকে। ব্যাকটেরিয়া হচ্ছে কি আদি নিউক্লিয়াস বিশিষ্ট, ছত্রাক থেকে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা শুরু। ঠিক আছে। আচ্ছা, তারপরে শৈবালের ক্ষেত্রে এই যে দেখো, ছত্রাকের ক্ষেত্রে ভাস্কুলার টিস্যু নাই। ঠিক আছে, মৃতজীবী বা পরজীবী, মিথজীবী, কারণ কি থাকবে না, এদের সালোক সংশ্লেষণ করতে পারবে না এরা, যেহেতু প্লাস্টিক থাকে না। জননাঙ্গ এককোষী, আমরা দেখছিলাম ওখানে কি এরা কি হয় না, এদের ক্ষেত্রে বহুকোষী ভ্রূণ তৈরি হয় না। ঠিক আছে। আচ্ছা, এরা থ্যালোফাইট জাতীয় উদ্ভিদ। ওই বৈশিষ্ট্যগুলোই দেখো ঘুরে ফিরে বারবার আসবে। শৈবাল ছত্রাকের থেকে একটু উন্নত, কিন্তু তারপরেও এরা থ্যালোফাইট, এদের মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না। কিন্তু এরা কি সুকেন্দ্রিক, আমরা জানি সুকেন্দ্রিক অবশ্যই হবে। ব্যাকটেরিয়াও যেহেতু ছত্রাক যেহেতু সুকেন্দ্রিক ছিল, এদের থেকে একটু উন্নত এরা, এরা অবশ্যই সুকেন্দ্রিক হবে। মানে প্রত্যেকটা ক্লাস আসার সময় আগের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে আসবে, প্লাস তাদের কিছু উন্নত বৈশিষ্ট্য চলে আসবে। ঠিক আছে, যেমন এদের ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্য কি, এদের ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্য হচ্ছে এরা কি সালোক সংশ্লেষণ ঘটাইতে পারে। ঠিক আছে, এই যে ভাস্কুলার টিস্যু নাই আমরা জানি, কারণ ভাস্কুলার টিস্যু শুরু হবে টেরিডোফাইট থেকে। হ্যাঁ, বারবার এগুলা পড়বা, বারবার পড়বা, তাহলে এমসিকিউ আর কখনো ভুল হবে না। ঠিক আছে, এই যে স্পোরাঞ্জিয়া বা রেণুথলি সর্বদাই এককোষী। আচ্ছা, এরপরে ব্রায়োফাইটের ক্ষেত্রে আসো, এরা আরেকটু উন্নত। হ্যাঁ,
এরা কি হয় অপুষ্পক এবং অবীজী, কারণ আমরা জানি এরা সবাই কি ক্রিপ্টোগ্যামাস। ক্রিপ্টোগ্যামাস হচ্ছে অপুষ্পক, তাহলে এরা অপুষ্পক এবং অবীজী। তাহলে এদের দেহ গ্যামিটোফাইটিক তথা হ্যাপ্লয়েড। আমি জানি ডিপ্লয়েড শুরু হয় টেরিডোফাইট থেকে, তাহলে ব্রায়োফাইট এটাও হ্যাপ্লয়েড হবে। শৈবাল, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া সবগুলোই হবে কি হ্যাপ্লয়েড। ঠিক আছে। আচ্ছা, তারপরে এদের দেহ থ্যালয়েড টাইপের। আমরা জানি সবকিছুই থ্যালয়েড। টেরিডোফাইট থেকে সব কি মূলকাণ্ড পাতায় ভাগ করা যায়, তার আগে সবাই থ্যালয়েড। ঠিক আছে। এই যে মূল নাই, কাণ্ড নাই, পাতা নাই, মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে। আচ্ছা, এই রাইজোয়েড আবার আরেকটা মজার জিনিস। এই রাইজোয়েড, হ্যাঁ, এগুলো আমরা পাবো ছত্রাকের ক্ষেত্রে। যেহেতু এদের দেহে ছত্রাকের দেহে কি ছিল না, ক্লোরোপ্লাস্ট ছিল না, মানে এরা সালোক সংশ্লেষণ করার ক্ষমতা এদের নাই। তাহলে খাদ্য শোষণ করতে গেলে এদের কি হবে, খাদ্যটা অন্যের থেকে শোষণ করতে হবে। ঠিক আছে, আমরা পড়বো, হয় সেটা পোষক হোক অথবা মাটি থেকে হোক। ঠিক আছে, যদি মাটি থেকে হয় তাহলে এটাকে বলবে রাইজোয়েড। এই যে এটা মাটি থেকে খাদ্য শোষণ করে। আরেকটা নাম তোমরা শুনতে পারো, আরেকটাকে বলে হস্টোরিয়াম। হস্টোরিয়াম হচ্ছে চোষক। আচ্ছা, যেহেতু মূল কাণ্ড পাতা নাই, কাজেই কি খাবার শোষণের জন্য এদের সৃষ্টিকর্তা স্পেশাল একটা সিস্টেম দিছে, রাইজোয়েড। হ্যাঁ, এটা যদি বহুকোষী হয় তাকে বলে স্কেল। আচ্ছা, ভাস্কুলার টিস্যু নাই, আমরা জানি ভাস্কুলার টিস্যু শুরু হবে কোথা থেকে, টেরিডোফাইট থেকে। আচ্ছা, এরপরে বাকি বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে আমরা পড়বো। এই যে দেখো, এদের ভ্রূণ বহুকোষী, আমরা বৈশিষ্ট্যতে দেখছিলাম। ভ্রূণ বহুকোষী, এটা হচ্ছে কি লোয়ার ক্লাস আর হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামস, এদের মাঝামাঝি যারা আছে তাদের বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এটা এদের বৈশিষ্ট্য। টেরিডোফাইটের বৈশিষ্ট্য দেখো, এখান থেকে সবগুলো উন্নত বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, এই যে গ্যামিটোফাইটিক পর্যায়ে এই অবস্থাকে প্রোথ্যালাস বলে। এটা কিন্তু এদের জীবদ্দশা না। এই প্রোথ্যালাস বা গ্যামিটোফাইটিক, হ্যাঁ, তোমরা যে হ্যাপ্লয়েড বললাম, এই হ্যাপ্লয়েড অবস্থা কি গ্যামেটের অবস্থা না? আচ্ছা, এদের আরো দুইটা নাম আছে, এবার একটু পরিচিত হয়ে নাও। গ্যামেট কি হয়, গ্যামেট কখনো ডিপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড। আর কোন কোন জীবের ক্ষেত্রে জীবদ্দশায় ক্রোমোসোম সংখ্যা থাকে ডিপ্লয়েড বা জোড় সংখ্যক, এদেরকে আমরা বলি ডিপ্লয়েড। এদেরই দুইটা সিনোনিমাস ওয়ার্ড আছে। হ্যাপ্লয়েড যারা, যেহেতু গ্যামেটের সাথে এদের মিল আছে, এজন্য এদেরকে আমরা বলি গ্যামিটোফাইটিক। ডিপ্লয়েড যারা, তাদেরকে আমরা বলি স্পোরোফাইটিক। যেহেতু টেরিডোফাইট থেকে সর্বপ্রথম শুরু হচ্ছে কি ডিপ্লয়েড অবস্থা, এই জন্য আমরা এদেরকে বলবো স্পোরোফাইটিক। এখন তাহলে উত্তর দাও যে শৈবাল, হ্যাঁ, শৈবাল কোন ধরনের উদ্ভিদ, স্পোরোফাইটিক না গ্যামিটোফাইটিক? কোন ধরনের, স্পোরোফাইটিক না গ্যামেটোফাইটিক। গ্যামিটোফাইটিক? গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক। আচ্ছা, ঠিক আছে, তাহলে যাকে ধরবো সে বলবা তাড়াতাড়ি। আচ্ছা, ইসরাত বলো তো যে জবা, জবা কোন ধরনের উদ্ভিদ হবে? স্পোরোফাইটিক। গুড, কারণ জবা কি সপুষ্পক, সপুষ্পক টেরিডোফাইটের পরে। আচ্ছা, তাহলে অনুভব বলো তো ছত্রাক কোন ধরনের হবে, গ্যামিটোফাইটিক না স্পোরোফাইটিক? স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক। স্পোরোফাইটিক কি চিন্তা করে বলো। ছত্রাকের ক্রোমোসোম সংখ্যা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? বা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড হলে অবভিয়াসলি গ্যামিটোফাইটিক হবে। ছত্রাকের আগে না, টেরিডোফাইটের আগে তো। হুম, আচ্ছা, হ্যাঁ ভাইয়া। ঠিক আছে। ব্যাকটেরিয়া কি হবে? ব্যাকটেরিয়া মানে স্পোরোফাইটিক। ব্যাকটেরিয়া স্পোরোফাইটিক কিভাবে? সবগুলাই ফেলাইলে কি জন্য? আমি তো বললামই ভাইরাস, ভাইয়া তারপরে হ্যাঁ ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, তারপরে ছত্রাক, তারপরে শৈবাল, তারপরে ব্রায়োফাইট, তারপরে টেরিডোফাইট, তারপরে নগ্নবীজী, তারপরে আবৃতবীজী। ঠিক আছে, এটা সিকোয়েন্স, যেভাবে অধ্যায় সাজানো আছে সেভাবে। ঠিক আছে, টেরিডোফাইটের আগে যারা আছে সবাই হচ্ছে গ্যামিটোফাইটিক। ঠিক আছে, টেরিডোফাইটের পরে টেরিডোফাইট কারা? সবার বাড়ি যদি গ্রামে থাকে, দেখবে যে রাস্তার পাশে কিছু কিছু গাছ থাকে, হ্যাঁ, এরকম একটা পাতা, এই যে এইভাবে এইভাবে পাতা বের হয় দুই পাশ থেকে। পাতাগুলো খাঁজ কাটা খাঁজ কাটা থাকে, যে এরকম। রাস্তার সাইডে এরকম অনেক পড়ে থাকে, গ্রামে দেখবা।
এগুলোকে বলে হচ্ছে টেরিস, টেরিডোফাইট। অনেক দেখবে বর্ষাকালে প্রচুর জন্ম, ঠিক আছে। আচ্ছা, এগুলো দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম, শাক বানাইতাম এগুলাকে। ঢেকি শাক, ঢেকি শাকও বলে, ঢেকি শাকও খায় অনেকে। আচ্ছা, যাই হোক, তাহলে এদের উন্নত বৈশিষ্ট্য কি দেখলাম আমরা? স্পোরোফাইটিক অর্থাৎ কি ডিপ্লয়েড, গ্যামিটোফাইটিক পর্যায়কে প্রোথ্যালাস বলা হয়। প্রোথ্যালাস বোঝা যাচ্ছে এটা থ্যালাস টাইপের হবে, মানে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, কিন্তু সেটা কেবল গ্যামিটোফাইটিক পর্যায়ে, তাদের যখন গ্যামিট সৃষ্টি হবে সেই দশায়, ঠিক আছে। কারণ আমরা জানি এই থ্যালাস অবস্থাটা টেরিডোফাইট থেকে আর পাই না, কিন্তু যেহেতু এটা কেবল উঠে আসতেছে অনুন্নত থেকে, এই জন্য এদেরও জীবদ্দশার কোনো একটা সময় থ্যালাস অবস্থা আসে। সেটা কোন অবস্থায়? গ্যামিটোফাইটিক অবস্থায়, যখন এদের গ্যামেট সৃষ্টি হয়। এই গ্যামেটটা অঙ্কুরোদিত হওয়ার সময় এদের মূলকাণ্ড পাতায় ভাগ করা যায় না, ওই অবস্থাটাকে বলা হয় হচ্ছে প্রোথ্যালাস। প্রো মানে কি আদি, যেহেতু জীবদ্দশার শুরুতে থাকে এই জন্য এটাকে বলা হয় প্রোথ্যালাস। কিন্তু পরিণত উদ্ভিদ সবসময় ডিপ্লয়েড হবে এবং স্পোরোফাইটিক হবে। আচ্ছা, এই যে কাণ্ড রাইজোমে পরিণত হয়, রাইজোমের বৈশিষ্ট্য আমি বললাম, এই যে গোড়ার দিকে একটা কাণ্ডে পরিণত হয়, এখান থেকে যে পাতার অংশ বের হয় এটা হচ্ছে যৌগিক পত্র। এই যে দুই পাশ থেকে পাতা বের হয় এইভাবে, হ্যাঁ, এইভাবে যৌগিক পত্র বের হয়। এই যে মাথা দিয়ে একটা চূড়া বের হয়, হ্যাঁ, এই যে এইটাকে বলা হয় গোড়ার দিকে রাইজোম। এটা কাণ্ডটা এভাবে পরিণত হয়, আর এটা নিচ দিয়ে এরকম গুচ্ছ মূল বের হয়। আচ্ছা আচ্ছা, এদের জীবনচক্রে সুস্পষ্ট হেটেরোমরফিক জনক্রম। হেটেরোমরফিক জনক্রমের কথা আমি বলছিলাম মনে হয় তোমাদের। এই যে জীবদ্দশার কোনো একটা সময় আমি বললাম যে জীবনের একটা সময় এরা কি ডিপ্লয়েড অবস্থায় থাকে ম্যাক্সিমাম সময়টা, আর যখন গ্যামেট সৃষ্টি হবে তখন এরা কি হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হয়। এই হ্যাপ্লয়েড অবস্থায় এদের ভ্রূণের আকার আকৃতি, হ্যাপ্লয়েড অবস্থার সময় কতক্ষণ থাকবে এইটা, আর ডিপ্লয়েড অবস্থায় কতক্ষণ থাকবে, এই দুইটার মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। যদি পার্থক্য পাওয়া যায় তাহলে সেই জনক্রমটাকে বলে হেটেরোমরফিক জনক্রম। আচ্ছা, আর যদি দুইটাই সমান হয় তখন তাদেরকে বলে ডিপ্লোবায়েন্টিক জনক্রম। আচ্ছা, এগুলো পড়বো ধীরে ধীরে। আমরা কমন বৈশিষ্ট্যগুলোর দিকে ফোকাস করি আগে। নগ্নবীজী উদ্ভিদ দেখো, এরা কি এখান থেকে শুরু হচ্ছে ফেনেরোগ্যামাস, হ্যাঁ, এদের ফুল হয়, নগ্নবীজী থেকে ফুল হওয়া শুরু হইলো। কিন্তু এদের ক্ষেত্রে কমন বৈশিষ্ট্য আমরা কি বলছিলাম? গর্ভাশয় থাকবে না, গর্ভাশয় না থাকলে ফল হবে না, ফল না হইলে বীজ থাকবে, বীজ ফলের ভিতরে বীজ থাকবে না, বীজ উন্মুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমি একটু আগে দেখাইলাম যে এই যে শস্য তৈরি হইলো যে এখানে, এই চিত্রটাতে একটু দেখো আবার, এই যে শস্য তৈরি হইলো এখানে কি থ্রাইসেন গঠিত হয়েছে না? এই থ্রাইসেন অবস্থা, জি ভাইয়া। এই শস্যটা এটা কিন্তু বলে হচ্ছে কি ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড শস্য, কারণ এখানে কি থ্রাইসেন অবস্থা প্রাপ্ত হয়। এবং এই নিষেকটার আরেকটা নাম আছে, এটাকে বলে হচ্ছে দ্বিনিষেক। মনে আছে তোমাদের? ডাবল ফার্টিলাইজেশন বলতো না এটাকে? হ্যাঁ ভাইয়া। দ্বিনিষেক কেন বলা হচ্ছে? কারণ এখানে একসাথে দুইটা নিষেক হচ্ছে, একটা নিষিক্ত হয়ে গঠিত হচ্ছে জাইগোট, এই যে এইখানে এন এন, আরেক জায়গায় এই যে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে আরেকটা ফুল গ্যামেট। দুইটা নিষেক হচ্ছে, এই জন্য এদেরকে বলে দ্বিনিষেক। আর এই শস্যটাকে বলে কি ট্রিপ্লয়েড, শস্য ট্রিপ্লয়েড। আচ্ছা, তাহলে দ্বিনিষেক কাদের ক্ষেত্রে হবে? যাদের ক্ষেত্রে কেবলমাত্র এই গর্ভাশয় থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন বৈশিষ্ট্যগুলো কি বলছে একবার রিকল করে। আচ্ছা, বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইটিক এবং অসমরেণুপোষী। অসমরেণুপোষী মানে হেটেরোস্পোরাস। হেটেরোস্পোরাস হচ্ছে স্পোর গুলো দুই রকমের, কিছু থাকবে মাইক্রোস্পোর ছোট, কিছু স্পোর হবে বড়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আরো ডিটেইলসে পড়বো আমরা যখন ভিতরে পড়বো। আচ্ছা, এখন দেখো, এই যে গর্ভাশয় নেই তাই এদের ফল সৃষ্টি হয় না। ডিম্বক মেগাস্পোরোফিল কিনারায় নগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে। এই যে পরাগায়নের সময় পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আর আবৃত বীজের ক্ষেত্রে কি হয়? আবৃত বীজের ক্ষেত্রে আমরা দেখলাম এটা কোথায় পতিত হয়, এই যে গর্ভমুণ্ডে পতিত হয়। এটা কি? গর্ভ
মুন্ড, এটা হচ্ছে গর্ভাশয় গোড়ার দিকে, আর মাঝখানে এটা কি গর্ভদণ্ড। আচ্ছা, তাহলে আবৃত বীজিতের ক্ষেত্রে গর্ভমুণ্ডে পতিত হয় পরাগরেণু, আর যেহেতু নগ্ন বীজিতে থাকবে না, এরকম হয় ডিম্বকটা, এটা হচ্ছে মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র সরাসরি এখানে পতিত হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলছে। আচ্ছা, ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে। নগ্ন বীজ উদ্ভিদের ক্ষেত্রে দ্বিনিষেক ঘটে না। ডাবল ফার্টিলাইজেশন বা দ্বিনিষেক কি আমরা দেখাইলাম, যেহেতু ওদের ক্ষেত্রে গর্ভাশয় থাকে না, এটা ঘটবে না। এই বৈশিষ্ট্যটা এক্সেপশন, এদের জাইলেম টিস্যুতে সত্যিকারের ভেসেল থাকে না। আচ্ছা, তোমার হচ্ছে জাইলেম ফ্লোয়েম টিস্যু আবার কি কি নিয়ে গঠিত হয় এটা মনে আছে তোমাদের? এটা এই যে ট্রাকিড ছিল না, ট্রাকিড, ট্রাকিড ভেসেল, ট্রাকিড, Xylem. ভেসেল, আর কি ছিল? Xylem fiber. জাইল আর আরেকটা ছিল, বলো। জাইলেম প্যারেনকাইমা, প্যারেন্ট, ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা কোষটাই কিন্তু একমাত্র জীবিত কোষ। হ্যাঁ, যতগুলোর নাম বললাম জাইলেম টিস্যুর ক্ষেত্রে এই জাইলেম প্যারেনকাইমা, আর ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে ফ্লোয়েম প্যারেনকাইমা, এরাই হচ্ছে জীবিত কোষ, বাকি সবগুলোই কিন্তু মৃত। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ছিল কি জাইলেম ফাইবার। আচ্ছা, তাহলে এই যে চারটা জিনিস, এদের মধ্যে কিছু জিনিস মিসিং থাকবে এদের ক্ষেত্রে। কি কি মিসিং থাকবে? এই দেখো, জাইলেমে ভাই নাই, ফ্লোয়েমে সঙ্গী, মানে জাইলেম টিস্যুতে কি ভেসেল থাকবে না, জাইলেমে ভেসেল থাকবে না, আর ফ্লোয়েমে সঙ্গী নেই, মানে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকবে। এটা নগ্নবীজিক ইউনিক। ঠিক আছে, সকলেই কি বায়ু পরাগী হবে, জীবনচক্র অসমর্থিত হেটেরোমরফিক জনক, এটা আমি বারবার বললাম, এটা আবার বলবো। হ্যাঁ, এই যে আর্কিগোনিয়া সৃষ্টি হয়, আর্কিগোনিয়া সৃষ্টি হওয়া একটা অনুন্নত বৈশিষ্ট্য। আর্কিগোনিয়া হচ্ছে, আচ্ছা এটা আর্কিগোনিয়া পরে বাদ দাও। এখন আবৃত বীজের বৈশিষ্ট্যটা, আবৃত বীজে এটাই লাস্ট টপিক আজকে। দেখো, স্পোরোফাইটিক, রেণুধর, আচ্ছা আরো নাম আছে আবার, একটাকে বলে রেণুধর আর একটাকে বলে হচ্ছে লিঙ্গধর। এই যে ডিপ্লয়েড, হ্যাঁ এটা ডিপ্লয়েড স্পোরোফাইটিক, এটাকে আবার বলে হচ্ছে রেণুধর, রেণুধর। আর এই যে এটা হ্যাপ্লয়েড গ্যামিটোফাইটিক, এটাকে বলা হচ্ছে লিঙ্গধর। আচ্ছা, মানে হচ্ছে ধারণকারী। ঠিক আছে, এটা একটু তোমরা একসাথে এগুলো লিখে রাখবা, এগুলো এমসিকিউ আসে তো ঘুরে ফিরে, এই 3-4টা জিনিস থেকে 15 থেকে 20টা এমসিকিউ করে দেয়। সব কি আলাদা আলাদা ভাবে পড়বা নাকি? তাহলে যার ডিপ্লয়েড তাই স্পোরোফাইটিক তাই রেণুধর, যা হ্যাপ্লয়েড তাই গ্যামিটোফাইটিক তাই লিঙ্গধর। টেরিডোফাইটের আগ পর্যন্ত যারা আছে সবাই হ্যাপ্লয়েড, টেরিডোফাইটের পরে যারা আছে সব ডিপ্লয়েড। শেষ, 20-25টা এমসিকিউ এর সমাধান হয়ে গেছে। ঠিক আছে, এটা মনে রাখবো অবশ্যই। আচ্ছা, এখন দেখো কি বলছে, এই যে স্পোরোফাইটিক রেণুধর পুষ্পক ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ। আমরা দেখছি ভাস্কুলার টিস্যু শুরু হয় হচ্ছে টেরিডোফাইট থেকে, তারপরে যারা আছে সবার থাকবে। হ্যাঁ, এরা যেহেতু হচ্ছে ফেনেরোগ্যামস, তাদের মধ্যে হচ্ছে হায়ার ফেনেরোগ্যামস, একেবারে উন্নত। হ্যাঁ, আবৃত বীজী অ্যাঞ্জিওস্পার্ম, এদের কি পুষ্পক হবে। এই যে গর্ভকেশর থাকবে, এটা সাধারণত গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নিয়ে গঠিত। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশিষ্ট, আমরা ছবি এঁকে দেখছি। এই যে ডিম্বক গর্ভাশয়ের ভিতরে তৈরি হয়, আমরা সেটাও দেখছি। গর্ভধারণের পর ডিম্বক পরিণত হয় বীজে, আমরা এটাও বলছি। তারপরে কি বীজ ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে, এই জন্য আমরা এটাকে আবৃত বীজ। শুক্রাণু ফ্লাজেলা বিহীন। চিত্রটাতে আবার লক্ষ্য করো, মনে করে এই যে পরাগ রেণুগুলো আসছে এখানে, এখানে পরাগ রেণুগুলোর কি ভেসে বেড়ানোর, সাঁতার কাটানোর কোনো প্রয়োজন আছে? দেখো, এটা তো বায়ু পরাগী। একটা প্রজাপতি গিয়ে ফুলের মধ্যে পড়ছে, তার গায়ে লাগছে, তার সাথে এসে এখানে আসছে। ঠিক আছে, কিন্তু মানুষ অথবা ওই যে ব্রায়োফাইট, টেরিডোফাইট, ওদের নিষেক কিন্তু হয় জলীয় মাধ্যমে। যেহেতু পানির মাধ্যমে নিষেক হয়, ওদেরকে কিন্তু সাঁতার কাটে। কাজেই অন্যান্য যারা আছে তাদের শুক্রাণুগুলো অবশ্যই ফ্লাজেলা যুক্ত হয়।
আর এই যে হায়ার পেনেরোগান্স যারা বা আবৃতবীজী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রাণুতে ফ্ল্যাজেলার দরকার হয় না। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত, দ্বিনিষেক ঘটে, নিষেকের পরে শস্য গঠন হয়, তাই বীজের শস্য ট্রিপ্লয়েড। সব পড়ছি আমরা, কোনো কিছু বাকি নেই। কোনো প্রকারের আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আমি বলছিলাম আর্কিগোনিয়া সৃষ্টি একটা অনুন্নত বৈশিষ্ট্য, যেটা কিন্তু তোমাদের ইয়ার ক্ষেত্রে থাকে, নগ্নবীজের ক্ষেত্রে থাকে। আর্কিগোনিয়া কি আমরা পড়ব। এই যে আর্কিগোনিয়া সৃষ্টি না হওয়া হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, এই যে নগ্নবীজের ক্ষেত্রে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। জাইলেম টিস্যুতে প্রকৃত ভেসেল কোষ এবং ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে। আমরা দেখছিলাম নগ্নবীজের ক্ষেত্রে জাইলেমে বাই নাই, ফ্লোয়েমে সঙ্গী নাই। ঠিক আছে, আর বীজে একটি বা দুইটি বীজপত্র থাকে। আমরা এটার ক্লাসিফিকেশন করছিলাম কি, ওই যে আম আর নারকেল, দ্বিবীজপত্রী টাইপ। ঠিক আছে, গ্যামিটোফাইট খুব সংক্ষিপ্ত এবং পর নির্ভরশীল। গ্যামিটোফাইট অবস্থা মানে যখন এদের ডিম্বাণু বা শুক্রাণু তৈরি, সেই অবস্থা। শুক্রাণু সর্বদা নিশ্চল, আর্কিগোনিয়াম অনুপস্থিত। এই যে আর্কিগোনিয়া সৃষ্টি অনুন্নত বৈশিষ্ট্য আমরা পড়ছিলাম, একই কথা এখানে আবার লিখছি। ঠিক আছে, আর সুস্পষ্ট জনক্রম বা হেটেরোমরফিক জনক্রম। তাহলে সব বৈশিষ্ট্য কিন্তু করা হয়েছে। ঠিক আছে, কিচ্ছু বাকি নেই। তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হচ্ছে ওই যে শুরুর দিকে, একেবারে শুরুতে উদ্ভিদ জগতের যে শ্রেণীবিন্যাস, এই ছকটা তোমরা পড়ে নিবে এবং প্রত্যেকটা অধ্যায় খুলে নিজ দায়িত্বে ভাইরাস ব্যাকটেরিয়াও পড়বা, শৈবাল ছত্রাক পড়বা, নগ্নবীজি আবৃতবীজি, হ্যাঁ, ব্রায়োফাইটা টেরিডোফাইটা, সবগুলোর কমন বৈশিষ্ট্যগুলো, শুধু শুরুর 8-10টা করে বৈশিষ্ট্য, এই কয়েকটা পড়বা। ভিতর থেকে কিচ্ছু পড়ার দরকার। ঠিক আছে, বুঝতে পারছো কথা? হ্যাঁ ভাইয়া। অনেকগুলো এমসিকিউ কিন্তু এর মধ্যে আছে, আমি আবারও বলি অনেকগুলো, একটা দুইটা না। প্রত্যেকটা পরীক্ষায় ঘুরে ফিরে দুইটা তিনটা, হ্যাঁ, দুইটা তিনটা কোশ্চেন এই কয়েকটা জিনিস থেকে আসে। যেহেতু 4টা অধ্যায়, বুঝতে পারছিস, ওই 2-3টা 4টা কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসে ঘুরে ফিরে। ঠিক আছে, কাজেই খুবই ইম্পর্টেন্ট এটা। আমাদের ক্লাসের রেকর্ডেড ভিডিওর লিংকটা গ্রুপে দেওয়া যাবে না? রেকর্ডেড এই ক্লাসে? মানে হ্যাঁ আর কি, এখন থেকে যেগুলা রেকর্ড করেন আর কি। সব তো রেকর্ড করি না, আজকে একটা করলাম কেন জানো? মানে যেগুলা করেন আর কি, ওইগুলার লিংকটা দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি আর দেয়া যায় কিনা। লিংক দিতে গেলে আচ্ছা আপলোড ভাইয়া। করতে হয়, আমি আপলোড করি নাই তো। আচ্ছা ঠিক আছে, ফেলায় রাখবা না, ফেলায় রাখলে রেকর্ডেড ভিডিও দেখার এনার্জি হয় না কারণ, আমি জানি এগুলো। ঠিক আছে, অল্প কয়েকটা জিনিস, আচ্ছা ভাইয়া। খুব বেশি না, অনেকক্ষণ বলছি দেখে বেশি মনে হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।